বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, নোয়াখালী সরকারি কলেজের ভর্তিকৃত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ। তো এই অনলাইন রুটিন অনুযায়ী তোমাদেরকে আমি সপ্তাহে 2টো হিসাব বিজ্ঞানের ক্লাস দেওয়ার কথা। তো সেই আলোকে আজকে আমি অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। করোনাকালীন নিয়ে আসলে বেশি কথা বলে আমি কোনো কথা বলেই সময় নষ্ট করতে চাই না। আমি চাই না তোমাদের কোনো সময় নষ্ট হোক। আসলে এগুলো নিয়ে সবাই বলে থাকেন, বলতে বলতে বা শুনতে শুনতে আমরা এক কথায় তিতা হয়ে গেছি। তো আমি আর কিছু বলতে চাই না। আমরা যেহেতু অনলাইন ক্লাস, আমি জানি তোমরা অনেক অর্থ ব্যয় করে, অনেক কষ্ট করে ক্লাসগুলো দেখতে হচ্ছে, সেই জন্যে আমি আসলে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে কথা বলবো না। আমি সরাসরি পড়ায় চলে যাব। তো আমাদের হিসাব বিজ্ঞান বিভাগের সিলেবাস অনুযায়ী আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটা অধ্যায় আছে আমাদের, ব্যাংক জমার সমন্বয় বিবরণী। তো আমরা আসলে সব স্যাররাই যারা যারা রুটিন অনুযায়ী তোমাদের পাঠদান করার কথা, আমরা আসলে ওই চ্যাপ্টারগুলোকে একটু ভাগ করে নিয়েছি, যাতে তোমরা একটা হযবরল অবস্থার মধ্যে না পড়ে যাও। একই স্যার, আমরা একটা নির্দিষ্ট চ্যাপ্টার নিয়ে আমরা এগিয়ে যাব, আরেকটা চ্যাপ্টার অন্য একজন স্যার শুরু করবেন, উনি শেষ করবেন। তো যারা লোক হবে কি, আমরা যদি 3জন টিচার তোমাদের 3টা চ্যাপ্টার নিয়ে আমরা ক্লাস দিয়ে থাকি, তাহলে তোমাদের একটা চ্যাপ্টার, 3টা চ্যাপ্টারই অ্যাট এ টাইম খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ভালোভাবেই শেষ হবে। এই জন্য আমরা একই চ্যাপ্টার একাধিক টিচার না ধরে ভিন্ন ভিন্ন স্যার ভিন্ন ভিন্ন চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো যাই হোক, আমি জানি তোমরা এখানে অনেকেই নন কমার্স থেকে এসছো, কেউ সায়েন্স থেকে এসছো, কেউ আর্টস থেকে এসছো। যাই হোক না কেন, কমার্স সবার জন্যই নতুন, এটা মনে করে যারা কমার্স থেকে আসছো তাদের জন্যই নতুন মনে করো। আর যারা ভিন্ন গ্রুপ থেকে এসছো তারাও মনে করো যে তারা তো মনে করতেই হবে, এটা তো করবা তো বটেই, যে আমাদের জন্য কমার্সটা নতুনই। তা আমি যে চ্যাপ্টারটা করাবো, এই চ্যাপ্টারটা হচ্ছে সবার জন্যই নতুন। এটা তোমাদের স্কুলে ছিল না, এসএসসিতে এই চ্যাপ্টারটা ছিল না, ঠিক আছে? তাহলে আসো আমরা এখন যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো, এটার নাম হচ্ছে ব্যাংক জমার সমন্বয় বিবরণী। আমরা খুব তাড়াহুড়ো করব না, আমরা কয়েকটা লেকচার হলেই আমাদের এই চ্যাপ্টারটা পরিপূর্ণভাবে শেষ হবে। যেহেতু আমরা তোমাদেরকে শ্রেণীকক্ষে পাচ্ছি না, চেষ্টা করব যত সহজে একটা চ্যাপ্টার তোমাদের সামনে উপস্থাপন করা যায়, সেই চেষ্টাটাই আমি করে যাব, ঠিক আছে? তো আসো, আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে ব্যাংক জমার সমন্বয় বিবরণী। এটা কি আসলে? একেবারে গল্পের আলোকে অঙ্কটাকে ধরতে হবে। কোনো প্রকার খুব বেশি সিরিয়াস হয়ে বসলে কিন্তু এই চ্যাপ্টারটা পারে না কেউ। যারা খুব বেশি সিরিয়াস হয়ে বসে তারা কিন্তু এই চ্যাপ্টারগুলো পারে না। একেবারে সাদামাটাভাবে মনোযোগটা দিবা, একদম হাসতে হাসতে খেলতে খেলতে গল্পের মতো করে বিষয়টাকে নিবা। দেখবা যে কোনো চ্যাপ্টারই তোমার জন্য কঠিন না। খুব বেশি সিরিয়াস হওয়ার দরকার নেই, একদম স্বাভাবিক থাকো। বিষয় হচ্ছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের, আমার তোমার দৈনন্দিন জীবনে হয়তো খুব ছোট ছোট লেনদেন, অল্প কিছু টাকা আসে, অল্প কিছু টাকা যায়, যার কারণে আমার তোমার কাছে মনে হতেই পারে যে আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্টের কী প্রয়োজন। কোনো প্রয়োজনীয় নেই। কিন্তু আসলে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থনৈতিক ঝুঁকি এড়ানোর জন্য বলো, চুরি এড়ানোর জন্য বলো, যে কোনো কারণে হোক না কেন, একটা প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানেরই মোটামুটি একটা ব্যাংক হিসাব থাকে। কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান পাবা অনেক ব্যাংক অ্যাকাউন্ট আছে। তুমি বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে, যাদের বিভিন্ন শাখা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অঞ্চলে এরিয়া আছে, যেমন তুমি যদি কোনো ইন্স্যুরেন্সের দিকে তাকাও, একটা ইন্স্যুরেন্স কোম্পানির, আমার মনে হয় না বাংলাদেশে এমন কোনো ইন্স্যুরেন্স কোম্পানি আছে যে ইন্স্যুরেন্স কোম্পানির মিনিমাম 100 ব্যাংক অ্যাকাউন্ট নাই।
আমার মনে হয় না এমন কোনো ইন্স্যুরেন্স কোম্পানি তুমি পাবা। এমন অনেক প্রতিষ্ঠান আছে যাদের অনেক হিউজ পরিমাণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যাই হোক না কেন, আমার এত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই। আমাদের জানার বিষয় হচ্ছে আমরা শুধু এইটুকুই জেনে রাখবো যে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকেই। তো আমরা কি এই অঙ্কটা যে করবো ব্যাংক জমার সমন্বয় বিবরণী আরও অনেক পরে বুঝবা, কিন্তু মনোযোগটা রাখতে হবে, আরেকটু পরে বুঝবা জিনিসটাকে। আমাদের বিষয় হচ্ছে যে আমরা কারা? আমরা কি এই মুহূর্তে ব্যাংকের অফিসার, নাকি আমরা ব্যবসায়ের হিসাব রক্ষক? শুধু আজকে না, যতদিন পর্যন্ত তুমি হিসাব বিজ্ঞান করে যাবা, স্টুডেন্ট লাইফে করো আর চাকুরি জীবনে করো, সারা জিন্দেগি মনে রাখবা তুমি এবং আমি সারাটা জীবন আমরা যেই প্রতিষ্ঠানের অঙ্ক করব, আমরা ওই প্রতিষ্ঠানের হিসাব রক্ষক। না আমরা মালিক, না আমরা ব্যাংক, আমরা কিছুই না। আমরা হচ্ছি ওই প্রতিষ্ঠানের হিসাব রক্ষক। ঠিক আছে? আজকে শুধু এই চ্যাপ্টার না, জীবনে যত দিন অ্যাকাউন্টিং করবা, যত দিন কোনো অঙ্ক করবা, তা তখনই মনে রাখবা যে আমার পরিচয়টা কি? আমার পরিচয়টা হচ্ছে আমি ঠিক যেই প্রতিষ্ঠানের অঙ্কটা করছি ওই প্রতিষ্ঠানের হিসাব রক্ষক আমি। এটা মনে রেখে তোমাকে অঙ্কটা করতে হবে। আমরা হচ্ছি যেই প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আমরা কথা বলবো সেই প্রতিষ্ঠানের হিসাব রক্ষক। ঠিক আছে? তো দেখো, একটা প্রতিষ্ঠান কিন্তু ব্যাংকে হিউজ লেনদেন করে। এমনও আছে দিনে অনেকবার টাকা পয়সা জমা দেয়, আবার টাকা পয়সা তোলে, আবার কেউ টাকা পেলে নিজে এনে আমাদের প্রতিষ্ঠানে দিয়ে না গিয়ে তিনি যদি আমার ব্যাংক অ্যাকাউন্ট জানেন, তিনি আমার ব্যাংকে জমা দিয়ে যান। এই ধরনের ঘটনাগুলো ঘটেই থাকে। আসলে আমার তোমার কাছে একটা দুইটা লেনদেন হলে হয়তো মনে থাকতে পারে, কিন্তু তুমি খেয়াল করে দেখো যে একাধিক ঘটনা যখন ঘটে যায় আমরা কিন্তু অনেক কিছু মনে রাখতে পারি না। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা সবাই একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাকে যদি বলা হয়ে থাকে যে একটা এক্সেপশনাল ঘটনা ঘটেছে, সবসময় যে ঘটনাগুলো ঘটে না, ধরো তুমি একটা আনকমন একটা ঘটনা তুমি দেখেছো যেটা দৈনন্দিন তুমি দেখো না, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি এই ঘটনাটা কয়বার দেখেছো, তুমি বলতে পারবে একবার বা দুবার বা তিনবার দেখেছো, হয়তো এটা বলতে পারবা। আচ্ছা, তোমার কি তারিখগুলো মনে আছে? চেষ্টা করলে তুমি তারিখগুলো বলতে পারো, কারণ বিষয়গুলো তোমার কাছে কমন ছিল না, আনকমন ছিল, যার কারণে কম ঘটনাগুলো তুমি তারিখগুলো বলতে পারবা চেষ্টা করলে। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা তুমি জেলা স্কুল হলে জেলা স্কুল বা গার্লস স্কুল হলে গার্লস স্কুল, যেখান থেকে এসছো না কেন, যদি বলে তুমি তোমার স্কুলের সামনের দোকান থেকে কয়দিন চটপটি খেয়েছো, বলতে পারবো আমাকে? অসম্ভব, বলতে পারবা না। অসংখ্য দিন গিয়েছে ঘটনাগুলো, ইন জেনারেলি অনেক দিন গিয়েছে। তারিখগুলো বলতে পারবা? বলতে পারবা না। সাল বলতে পারবা? বলতে পারবা না যে আমি এই সালে এতদিন খেয়েছি, না বলতে পারবা না, কারণ এই জিনিসগুলো খুব কমন। তো আমার কাছে তোমার কাছে মনে হতে পারে যে আর ব্যাংকে এমন কী আর লেনদেন করে, কটা টাকা জমা দেবে, কটা টাকা তুলবো, এটার জন্য আবার মনে রাখারই কী আছে? আসলে একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন ব্যাংকে টাকা পয়সা লেনদেন করেন, হিউজ পরিমাণে অসংখ্য বার লেনদেন করেন, যার কারণে বিষয়গুলো তাদের আসলে মনে থাকে না। যার কারণে আমরা আমাদের ব্যাংকে যে আমরা টাকা পয়সা জমা রাখি বা টাকা পয়সা তুলি, ব্যাংক কিন্তু আমার এবং তোমার জন্য একটা খাতা মেনটেন করে, একটা বই মেনটেন করে, যেখানে ব্যাংক আমাদের এই লেনদেনের বিষয়গুলোকে লিখে রাখে। কোন দিন টাকাটা জমা দিলাম, কোন দিন কত টাকা তুললাম, এভরি ট্রানজ্যাকশনগুলো ব্যাংক আমাদের সেখানে রেকর্ড করে রাখে। আমরাও করি কি? ব্যাংক রেকর্ড করে রাখলেই কি আমরা খুশি? অসম্ভব ব্যাপার, আমরা খুশি না। আমাদের আবার তৃপ্তি, ওটা ব্যাংকের জন্য রাখে, আমার তোমার জন্য রাখে না। আমি এবং তুমি আবার আমরা কবে ব্যাংকে কত টাকা জমা দিচ্ছি, কবে ব্যাংক থেকে কত টাকা তুলছি, কী কী লেনদেন ব্যাংকে সংগঠিত হয়েছে, যে বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত, সেই বিষয়গুলোকে কিন্তু আমরা আবার একটা আলাদা আমাদের নিজস্ব একটা খাতায় লিখে রাখি। তাহলে কি হচ্ছে ঘটনাটা? আমরা একটা খাতায় লিখে রাখি, ব্যাংক একটা খাতায় লিখে রাখে। ঘটনা ঘটতেই থাকে। একটা সময় পরে দেখা যায় যে কোনো কারণেই হোক না কেন, কিছু কারণে আমি যদি ব্যাংকের কাছে জানতে চাই যে একটু বলেন তো আমার অ্যাকাউন্টসে কত টাকা জমা আছে,
দেখা যাবে যে ব্যাংক আমাদেরকে যে অ্যামাউন্টটা বলছে আমাদের খাতা অনুযায়ী সে অ্যামাউন্টটা মিলছে না, একটু ভিন্নতা দেখা দিতে পারে, একটু বৈষম্য থাকবে। তখন আমরা করি কি, আমাদের খাতা এবং ব্যাংকের যে রেকর্ড আমাদের জন্য রেখেছে, আমাদের রেকর্ড এবং ব্যাংকের রেকর্ড, এই দুইটা রেকর্ড নিয়ে আমরা দুইটা খাতা নিয়ে দুইটা বই নিয়ে আমরা এক জায়গায় মিলিত হই। হয়ে দেখা যায় আমি একটু কম্পেয়ার করি, কম্পেয়ার করে করে আমরা ফাইন্ড আউট করি যে হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ভেরিয়েন্স, আমাদের পার্থক্যের পিছনে কারণটা কী, এই কারণগুলোকে আমরা উদ্ঘাটন করি। উদ্ঘাটন করার পরে তারপর গিয়ে আমরা আমাদের খাতার অ্যামাউন্ট আর ব্যাংকের খাতার অ্যামাউন্টটাকে এক জায়গায় মিল করি। এই যে আমরা আমাদের নগদান, আমাদের বইটা, আমাদের খাতা এবং ব্যাংকের বইটা বা ব্যাংকের খাতাটার সাথে আমাদের দুইটা হিসাবের টাকার গড় মিলের কারণগুলো উদ্ঘাটন করে যে মিলকরণ করি, এইটা দিয়ে আমরা একটা লিস্ট করি, একটা তালিকা তৈরি করি, একটা স্টেটমেন্ট তৈরি করি। এই বিবরণী বা স্টেটমেন্টটাকে বলি আমরা ব্যাংক জমার সমন্বয় বিবরণী। তাহলে খেয়াল করে দেখো, ব্যাংক জমার সমন্বয় বিবরণীটা কি? আমানতকারীর বহি, আমরা হলাম আমানতকারী, এবং ব্যাংকের বহি। আমানতকারী হচ্ছে আমরা যেই খাতায় লিখে রাখি ব্যাংকে লেনদেন করার সাথে সাথে, সেই খাতাটাকে বলি আমরা নগদান বহি। কি বহি? নগদান বহি। আর ব্যাংক আমাদের জন্য যে খাতাটায় লিখে রাখে ওই খাতাটাকে আমরা বলি পাস বহি। তাহলে ফাইনালি আমরা বলতে পারি নগদান বহি এবং পাস বহির মধ্যে ব্যাংকের জমাকৃত টাকার গড় জেরের যে জের বা ব্যালেন্সের যে গড় মিল দেখা যায়, সে গড় মিল উদ্ঘাটন করে উভয় খাতার ব্যালেন্সের সাথে মিলকরণের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলি আমরা ব্যাংক জমার সমন্বয় বিবরণী। তাহলে ইতিমধ্যে কিন্তু আমাদের অনেকগুলো আলোচনা চলে আসে, যেটা আমাদের এমসিকিউতে কাজে আসবে। আলোচনাগুলো কি? কোন কোন বইয়ের মধ্যে ব্যাংক জমার সমন্বয় বিবরণী করা হয়? নগদান বই এবং পাস বই। নগদান বই সংরক্ষণ করেন কে? আমানতকারী, আমরা। আর পাস বই সংরক্ষণ করেন কে? ব্যাংক। ব্যাংক জমার সমন্বয় বিবরণী কেন করা হয়? নগদান বই এবং পাস বইয়ের মধ্যে গড় মিল উদ্ঘাটন করে জেরের মিল করার জন্য। এখন আসো তাহলে আমরা একটু আলোচনা করি আবার। তাহলে চলো আমরা একটু আলোচনায় যাই। চলো, এই ধরো, এইখানে ধরো আমরা, ঠিক আছে, এখানে আমরা, তো এখানে আমাদের একটা খাতা, কেমন? এ আমাদের একটা খাতা, আমাদের খাতা এটা। এখানে ব্যাংক, ব্যাংকের ধরো এমন একটা খাতা আছে, এমন একটা খাতা ব্যাংকেরও আছে। আমাদের একটা খাতা আছে, ব্যাংকের একটা খাতা আছে। আমাদের এই খাতাটাকে বলি আমরা নগদান বহি, ব্যাংকের খাতাটাকে বলি আমরা পাস বহি। দেখো, আচ্ছা, তোমার আমার সামনে যে কোনো খাতা নাও বা বই নাও, প্রত্যেকটা খাতা বা বইয়ের কিন্তু দুইটা সাইড আছে। দেখো, একটা লেফট সাইড, একটা রাইট সাইড। প্রত্যেকটা খাতা বা বই তুমি সামনে খুলে দেখো, লেফট সাইড, রাইট সাইড, এমন একটা পেজ, বাম পাশে একটা, ডান পাশে একটা, এখানেও বায়ে একটা, ডানে একটা, এইভাবে দুইটা সাইড আছে। তো আমাদের হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী, আমার মনে হয় তোমাদের ইন্ট্রোডাকশন ক্লাসগুলো, বেস ফান্ডামেন্টাল যেই ক্লাসগুলো আছে হিসাব বিজ্ঞানের, উৎপত্তি বা ডেবিট ক্রেডিট সম্পর্কিত, এই ক্লাসগুলো আমাদের হিসাব বিজ্ঞান বিভাগেরই মনে হয় আবুল হাসান স্যার নিচ্ছেন অনলাইনে। পর্যায়ক্রমে তোমরা জেনে যাবা। তারপরও আমি একটু একটু করে বলে দিচ্ছি, যারা নন কমার্স থেকে এসছো একটু ধরতে হবে কষ্ট করে। প্রত্যেকটা খাতারে দুইটা সাইড আছে, একটা লেফট, একটা রাইট, লেফট রাইট। এইটা হচ্ছে আমাদের ডেবিট, আমি বাংলায় দিচ্ছি, এইটাকে বলি আমরা ডেবিট সাইড, এইটাকে বলি আমরা ক্রেডিট সাইড। এইটাকে বলি ডেবিট সাইড, এটাকে বলি ক্রেডিট সাইড। নন কমার্স থেকে যারা আসছো তাদের কথা হয়তো প্রশ্ন জাগতেই পারে যে ডেবিটের মানেটা কি, ক্রেডিটের মানে। ডেবিট এবং ক্রেডিটের বাংলা কোনো অর্থ নাই, কোথাও নাই,
9 10-এ হয়তো অনেকে পেয়ে এসছো যে ডেবিট মানি গ্রহণকারী, ক্রেডিট মানি প্রদানকারী, আদান প্রদানকারী নানান জিনিস পেয়ে আসছো। সবগুলো বাজে কথা, এক কথায় বলে দিলাম। ডেবিট মানি ডেবিট, ক্রেডিট মানি ক্রেডিট, এর এর কোনো অর্থ নাই আর। ক্লিয়ার? ডেবিট মানি ডেবিট, ক্রেডিটের অর্থ ক্রেডিটই, এটার কোনো বাংলা অর্থ আসলে নাই। লুকা পেসিওদি বাঙালিদেরকে বিবেচনা করে হিসাব বিজ্ঞান আবিষ্কার করেন নাই, ওনারা এত পাগলে ধরে নাই। উনি বাঙালিদের কি এমন একটা আহামরি অর্থ দিয়ে বসে থাকবেন যার উপরে ভিত্তি করে চিন্তা ভাবনা করে উনি ব্রেনে রেখে উনি হিসাব বিজ্ঞান আবিষ্কার, বাংলাদেশ ওনার মাথায় ছিল না। আমরা এটারে বানাইছি ডেবিট অর্থ সুবিধা প্রদান গ্রহণকারী প্রদানকারী, ক্রেডিট অর্থ ওইটা। এগুলো কিছুই না, বোগাস কথা এগুলো। তুমি অলওয়েজ জেনে রাখবা ডেবিট মিনস ডেবিট, ক্রেডিট মিনস ক্রেডিট। এর বাইরে কোনো কিছু আজেরা জিনিস জানার কোনো প্রয়োজন নাই। তো এবার আসো, দেখো আমাদের খাতা নগদান বহি, ব্যাংকের খাতা পাস বহি। আমাদের খাতার দুইটা সাইড, একটা ডেবিট একটা ক্রেডিট। লেফট সাইড ডেবিট, রাইট সাইড ক্রেডিট। ব্যাংকেরও লেফট সাইড ডেবিট, রাইট সাইড ক্রেডিট। ঠিক আছে, দেখো দুইটা খাতাই সেম। আচ্ছা, তো এখন আমরা ব্যাংকে, এই যে ব্যাংকে যে আমাদের কিছু, ব্যাংকে একটা হিসাব খোলা থাকলে তো আমাদের কিছু টাকা জমা থাকে, তাই না? তো মনে করো ব্যাংক জমার উদ্ধৃত্ত, এ একটা শব্দ। আরেকটা শব্দ হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। দুইটা শব্দ, একটা ব্যাংক জমার উদ্ধৃত্ত, একটা ব্যাংক জমাতিরিক্ত। শব্দ কিন্তু দুটো। ব্যাংক জমার উদ্ধৃত্ত মানে কি জানো? ব্যাংক জমার উদ্ধৃত্ত হচ্ছে ব্যাংকে আমার টাকা জমা আছে, আর কিছু না। ব্যাংকে আমার টাকা জমা আছে। অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট, আমি একজন হিসাবরক্ষক হিসাবে আমি যে প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণ করি ওই প্রতিষ্ঠানের টাকাই ব্যাংকে জমা আছে। তাহলে এইটা প্রতিষ্ঠানের জন্য কি? তোমার যদি আছে কিছু টাকা, ব্যক্তিগত কিছু টাকা যদি ব্যাংকে জমা থাকে, এই টাকাটা তোমার জন্য কি? এটা তোমার জন্য একটা সম্পদ না? তো আমরা যে প্রতিষ্ঠানের হিসাব করব, এই প্রতিষ্ঠানের টাকা যদি ব্যাংকে জমা থাকে তাহলে এইটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ। তো এই ব্যাংক জমার উদ্ধৃত্যর অর্থ হচ্ছে ব্যাংকে প্রতিষ্ঠানের টাকা জমা আছে। প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ। আর ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে ব্যাংকে প্রতিষ্ঠানের যে পরিমাণ টাকা জমা ছিল আমরা তার চেয়ে অতিরিক্ত টাকা তুলে নিয়ে এসেছি। জমার চেয়েও অতিরিক্ত টাকা আমরা তুলে নিয়ে আসছি। হ্যাঁ, এটা মাঝে মাঝে ব্যাংকের সাথে তোমার অবাক হতেই পারো যে এটা কি পসিবল নাকি। অবশ্যই এটা পসিবল। ব্যাংকের সাথে তোমার একটা সম্পর্কের ভিত্তিতে স্বল্প মেয়াদে তোমাকে কিছু টাকা বাড়তি দিতেই পারে, যদি তুমি ব্যাংকের এমন একজন ভ্যালুড কাস্টমার হয়ে থাকো যে উনি আমাদের একজন ভ্যালুড কাস্টমার, হিউজ পরিমাণ ট্রানজ্যাকশন আমাদের সাথে করে। মাঝে মাঝে যদি ইনস্ট্যান্ট কোনো সামান্য কিছু টাকা শর্ট পড়ে যায় আমরা স্বল্প মেয়াদে দিয়ে দিতে পারি, কারণ ওনারা অলওয়েজ ব্যাংকে প্রচুর টাকা পড়ে থাকেন। তো ওনার টাকা এত আমাদের কাছে পড়ে থাকেন, আমাদের কাছ থেকে মাঝে মাঝে উনি স্বল্প মেয়াদে যদি বিশ্বস্ত কাস্টমার হয়ে থাকে, ভ্যালিড কাস্টমার হয়ে থাকে, ব্যাংক কিন্তু মাঝে মাঝে এই ধরনের সুযোগগুলো দিয়ে থাকে। যাই হোক না কেন, ব্যাংক জমাতিরিক্তর অর্থ হচ্ছে ব্যাংকে আমার যে পরিমাণ টাকা জমা ছিল তার চেয়ে অতিরিক্ত পরিমাণে টাকা আমি উত্তোলন করে নিয়ে আসছি। তাহলে কথাটা দ্বারা কী দাঁড়ায়? ব্যাংকে আমার টাকা জমা নেই, উল্টা আমার কাছে ব্যাংকের টাকা জমা আছে। মাইন্ড ইট। ব্যাংক জমাতিরিক্ত কথার অর্থটা কিন্তু এটাই দাঁড়ায় যে ব্যাংকে আমার টাকা জমা নেই, আমার কাছে ব্যাংকের টাকা জমা আছে। তাহলে এটা আমার জন্য কি? আমার কাছে ব্যাংকের টাকা পড়ে আছে, এটা আমার জন্য কি? এটা আমার জন্য একটা বোঝা না? কারণ এটা আমি তো ব্যাংকে ফেরত দিতে হবে, এটা আমি ব্যাংকে ফেরত দিতে হবে। তাহলে ব্যাংকে যদি আমার টাকা জমা থাকে, সেটা যদি আমার জন্য সম্পত্তি হয়ে থাকে, সম্পদ হয়ে থাকে, আমার কাছে যদি ব্যাংকের টাকা পড়ে থাকে, এটা তো আমার জন্য একটা বোঝা, এটা আমার জন্য একটা দায়। তাহলে খেয়াল করে দেখো, ব্যাংক জমার উদ্ধৃত্ত আমার দৃষ্টিকোণ থেকে এটা আমার জন্য সম্পদ। ব্যাংকের দৃষ্টিকোণ থেকে কি দেখতে চিন্তা করে? আমি ব্যাংকে বললাম যে আপনার কাছে আমার 20,000 টাকা জমা আছে। বিষয়গুলো কিন্তু আমি বারবার বলি, অঙ্কটা জটিল না, অঙ্কটা খুব সিম্পল একটা অঙ্ক, কিন্তু কথাগুলো তোমাকে বুঝতে হবে, প্রত্যেকটা কথা তোমাকে জানতে হবে, না হলে মুখস্থ করার কোনো দরকার নেই। মুখস্থ করে অ্যাকাউন্টিং শেষ হবে না, আসলেই শেষ হবে না, মাত্র তো শুরু।
অনার্স মাস্টার শেষ করা পর্যন্ত ইউজ ভ্যারাইটিস রকমের অঙ্ক পাবা। এই জন্য বেসিকটাকে একটু শক্ত করার চেষ্টা করো, বেসিক ছাড়া কিচ্ছু হবে না। আমার ব্যাংকে আমার 20,000 টাকা জমা আছে, এটা যদি আমার জন্য সম্পদ হয়, ব্যাংকের জন্য কি? চিন্তা করে দেখো তো, ব্যাংকের দৃষ্টিকোণ থেকে ব্যাংক কর্মকর্তাদের জন্য এগুলো কি? এই টাকাটা ব্যাংকের জন্য দায়, বোঝা। কারণ আমি চাইবা মাত্র উক্ত টাকা ব্যাংক আমাকে ফেরত দিতে বাধ্য থাকিবে। সারা জীবন ব্যাংক এইটাকে দেখো, যতদিন পর্যন্ত আমি ব্যাংক থেকে টাকাটা না তুলবো, ব্যাংকের কিছু অফিসার গ্লাসের ভিতরে ফাঁকা একটা গ্লাসের সামনে দিয়ে চুপ করে চেয়ারে বসে থাকবে সামনে একটা কম্পিউটার নিয়ে। কোন দিন তুমি আর আমি যাব একটা চেক লিখে ওই গ্লাসটা দিয়ে দিলে তিনি আমাদেরকে কিছু টাকা, আমাদেরকে কিছু টাকা দিবেন। এটা আমাদের টাকা, আমরা যখন নিব তখন, যতদিন আমরা না নিব ততদিন উনি টাকা পাহারা দিতেই হবে। তো এটা ওনার জন্য করি কি আমাদের টাকা খেয়ে ফেলতে পারবেন? নেভার। এটা ওনার জন্য একটা বোঝা না? এই জন্য ব্যাংকে যদি আমাদের টাকা জমা থাকে, এটা আমাদের দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ আমানতকারীদের, আমরা মানে আমানতকারীদের দৃষ্টিকোণ থেকে এইটা যেমন সম্পদ, ব্যাংকের অফিসারদের দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে একটা দায়। ভাইরে, আমার কাছে আপনাদের টাকা পড়ে আছে, কবে যে নিবেন আর কবে যে আমরা উদ্ধার হব আল্লাহই জানে। আবার আমাদের কাছে যদি ব্যাংকের টাকা জমা পড়ে থাকে, এটা আমাদের দৃষ্টিকোণ থেকে কিন্তু আমাদের জন্য একটা বোঝা, এটা আমাদের জন্য একটা দায়। কিন্তু ব্যাংকের দৃষ্টিকোণ থেকে এবার চিন্তা করে দেখো তো, ব্যাংকের দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু সম্পদ। খেয়াল করে দেখেছ? এই জন্য আমরা সবসময় বলি যে পাস বইয়ের কনসেপ্ট নগদার বইয়ের কনসেপ্টের উল্টা। উল্টাটা কোন জায়গায়? কথাবার্তা উল্টা না, কথাবার্তা উল্টা না, শুধু একটা জায়গায় উল্টা, বিপরীতটা কি? যে আমি যদি ব্যাংকে যদি কথাগুলো শুনতে হবে, আমি যদি ব্যাংকে 20,000 টাকা জমা দিয়ে বলি যে ব্যাংকে আমার 20,000 টাকা জমা, আমি 20,000 টাকা জমা দিয়েছি, ব্যাংকের অফিসার বলবে হ্যাঁ আপনি ব্যাংকে 20,000 টাকা জমা দিয়েছেন। আমি বলবো ব্যাংকে আমার 20,000 টাকা বৃদ্ধি পেয়েছে, ব্যাংক বলবে হ্যাঁ ব্যাংকে আপনার 20,000 টাকা বৃদ্ধি পেয়েছে। আমি বলবো ব্যাংকে আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে, ব্যাংক বলবে হ্যাঁ আমার কাছে আপনার সম্পদ বৃদ্ধি পেয়েছে। আমি বলবো যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে, হিসাব বিজ্ঞানের ডেবিট ক্রেডিটের নিয়ম অনুযায়ী সম্পদ থাকে ডেবিটে, বৃদ্ধি পেলেও ডেবিট, তাহলে আমি এটাকে ডেবিট বলতে পারি। ব্যাংক বলবে হ্যাঁ আপনি এটাকে আপনার দৃষ্টিকোণ থেকে ডেবিট বলতে পারেন, তবে আমি ডেবিট বলতে পারি না, আমি ক্রেডিট বলবো। এই জায়গাটায় গিয়ে ধরা কোথায়? আমার জন্য যেটা ডেবিট, ব্যাংক সেটাকে বলবে ক্রেডিট, কথা সেম। অর্থাৎ আমি যদি এইটাকে বাম পাশে লিখি, ব্যাংক ডান পাশে লিখবে। আমি যদি বলি 10,000, ব্যাংক বলবে 10,000। আমি যদি বলি প্লাস, ব্যাংক প্লাস বলতে কোনো প্রবলেম নাই। আমি যদি বলি যে বাড়তেছে, ব্যাংক বলবে বাড়তেছে। সব কিছু আমার সাথে মিলবে, এভরিথিং মিলবে। কিন্তু এই খেলাটা আমি খেলবো ডেবিটে, ব্যাংক ডেবিটে খেলবে না, ব্যাংক বলবে ক্রেডিটে। এই জায়গাটা তুমি ব্যাংকের উপরে কোনো হস্তক্ষেপ করতে পারবে না, কারণ এটা ব্যাংকের নিয়ম অনুযায়ী করতে হবে, ব্যাংকের ব্যাংকিং আইন অনুযায়ী করতে হবে। স্বাভাবিকভাবে তুমি তো সেখানে তাকে প্রেশার ক্রিয়েট করতে পারি না, ইনসিস্ট করতে পারি না যে না আপনাকে ডেবিট করতেই হবে। নো, আমার দৃষ্টিকোণ থেকে সম্পদ, আমি সম্পত্তি ডেবিট, আমি ডেবিট পাশে লিখব। ব্যাংকের দৃষ্টিকোণ থেকে এটা দায়, যদি দায় ব্যাংকের জন্য বোঝা বেড়ে থাকে, দায় বেড়ে থাকে, তাহলে ব্যাংক এটাকে ক্রেডিট করবে। ডেবিট ক্রেডিটের কনসেপ্টটা 19 থেকে কেউ শিখে আসছো, আর যারা নন কমার্স থেকে আসছো তাদেরকে হাসান স্যার পর্যায়ক্রমে শিখিয়ে দেবে। তারপরে ডেবিট ক্রেডিটের কনসেপ্টটা একটু থাকতে হবে ব্যাংক জমার সামান্য বিভিন্ন করার জন্য। খুব বেশি কাজ না ডেবিট ক্রেডিটের, অল্প একটু কাজ। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে আমরা যে ঘটনাগুলোকে নগদান বইতে যে ঘটনাগুলোকে ডেবিট পাশে লেখা হয়, পাস বইতে সেই ঘটনাগুলোকে ক্রেডিট পাশে লেখা হয়। তাহলে নগদান বইতে যে ঘটনাগুলোকে ক্রেডিট পাশে লেখা হয়, পাস বইতে সেই ঘটনাগুলোকে ডেবিট পাশে লেখা হয়। ঘটনা একইভাবে লেখা হয়, নগদান বইতে যোগ দিয়ে লেখা হলে পাস বইতে যোগ দিয়ে লেখা হয়, নগদান বইতে বিয়োগ দিয়ে লেখা হলে পাস বইতে বিয়োগ দিয়ে লেখা হয়। কিন্তু নগদান বইতে লেখা হয় ডেবিট পাশে, পাস বইতে সেই ঘটনাটা লেখা হবে ক্রেডিট পাশে। নগদান বইতে যেটা লেখা হবে ক্রেডিট পাশে, পাস বইতে সেই ঘটনাটাকে লেখা হবে ডেবিট পাশে। এই দৃষ্টিকোণ থেকে মনে রাখবা, ডেবিট এবং ক্রেডিটের দৃষ্টিভঙ্গি থেকে নগদান বইয়ের সাথে পাস বইয়ের সম্পর্ক বিপরীত, অন্য কোনো দৃষ্টিভঙ্গি থেকে না, যোগ বিয়োগের দৃষ্টিভঙ্গি থেকে না, হ্রাস বৃদ্ধির দৃষ্টিকোণ থেকেও না। ডেবিট এবং ক্রেডিটের দৃষ্টিভঙ্গি থেকে নগদান বইয়ের সাথে পাস বইয়ের সম্পর্কটা বিপরীত। ক্লিয়ার? এই তাহলে এখন দেখো,
এবার আসো আমরা এই তার ডেবিট কনসেপ্ট আমরা একটু ধারণা নিলাম যে নগদান বইয়ের ডেবিট থাকে, ক্রেডিট থাকে, পাস বইয়ের ডেবিট থাকে, ক্রেডিট থাকে। এতক্ষণ যা শিখলাম আমরা, যতটুকু চেষ্টা করেছি, ব্যাংক জমার উদ্বৃত্ত মানে ব্যাংকে টাকা জমা আছে, এইটা আমাদের দৃষ্টিকোণ থেকে আলোচনা করলে এটা হচ্ছে আমাদের জন্য সম্পদ, সম্পদ মানে হচ্ছে ডেবিট। আর পাস বইয়ের দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে ব্যাংকের জন্য একটা বোঝা, ব্যাংকে আমাদের টাকা পড়ে আছে, এটা ব্যাংকের জন্য একটা বোঝা, এটা ব্যাংকের জন্য ক্রেডিট। ব্যাংক জমাতিরিক্ত মানে হচ্ছে আমাদের কাছে ব্যাংকের টাকা জমা পড়ে আছে, এটা আমাদের জন্য বোঝা, এটা আমাদের যেমন ক্রেডিট, এটা আবার ব্যাংকের জন্য সম্পদ, ব্যাংকের জন্য এটা হচ্ছে ডেবিট। তোমরা ডেবিট ক্রেডিট কনসেপ্টে একটা জিনিস পাবা যে আমাদের মাইন্ডেড, আমাদের ডেবিট মানে হচ্ছে তিনটা জিনিস: ব্যয়, সম্পদ দুইটা, আর ক্রেডিট মানে হচ্ছে দায়, আয়, দায়। মালিকানা সত্ত্ব আছে, মালিকানা সত্ত্ব একটা দায়। আগে সংক্ষিপ্তভাবে জেনে রাখি আমরা, মূলধন বা মালিকানা সত্ত্ব একটা দায়, এই জন্য এটাকে আলাদাভাবে বিবেচনা আমি নাই করলাম। মূলত চারটা জিনিস মনে রাখো: ব্যয় এবং সম্পদ হচ্ছে ডেবিট, আয় আর দায় হচ্ছে ক্রেডিট। এই আমাদের অ্যাকাউন্টিংয়ের ফ্যামিলি হচ্ছে দুইটা, আমাদের অ্যাকাউন্টিংয়ের ফ্যামিলি দুইটাই পরিবার, একটা ডেবিট পরিবার, একটা ক্রেডিট পরিবার। ঠিক আছে? তো ডেবিট পরিবারের নিয়ম হচ্ছে যে আমরা, তোমরা ডেবিটে যারা থাকো, যারা ডেবিটের সদস্য, তোমরা যদি ডেবিটে চুপচাপ বসে থাকো, ডেবিট তোমাদেরকে কেউ আমরা নাড়বো না। কিন্তু তুমি যদি কোনো কারণে, কোনো লেনদেনের কারণে, যদি কোনো ঘটনার কারণে যদি ডেবিটের যারা থাকে তাদের অবস্থার অবনতি হয়, অর্থাৎ তাদের পরিমাণ কমে যায়, তাহলে তাদেরকে ডেবিট থেকে বের করে ক্রেডিটে দিয়ে দেওয়া হবে। আর ক্রেডিটে যারা থাকে তাদের অবস্থার যদি কমে যায়, তাহলে তাদেরকে ক্রেডিট থেকে সরায়া ডেবিটে দেওয়া হবে। তার মানে কথাটা হচ্ছে এই যে ডেবিটের আইটেমগুলোর পরিমাণটা যদি লেনদেনের কারণে বৃদ্ধি পায়, তাহলে তারা ডেবিটেই থাকবে, হ্রাস পেলে ক্রেডিটে চলে যাবে। আর ক্রেডিটে যারা থাকে তাদেরও একই নিয়ম, যে ফ্যামিলিতে থাকতে হলে বাড়তে হবে, কমা যাবে না, কমলে বের করে দেওয়া হবে। আবার যদি অপরিবর্তিত থাকে তাহলে তোমাকে আমরা নাড়বো না। কিন্তু তোমাকে নিয়ে যদি কোনো ঘটনা ঘটেছে, সেই ঘটনার রেজাল্টটা যদি হয় তুমি বৃদ্ধি পাচ্ছ, তাহলে তুমি তোমার ফ্যামিলিতে থাকতে পারবা। ও যেখানে থাকার তোমার, যেখানে যে তোমার পরিচয়, মূল পরিচয় যেখানকার, তুমি সেখানেই থাকবা। আর যদি তোমার পরিমাণ তোমার হ্রাস পায়, কমে যায়, তাহলে কিন্তু তোমাকে এখান থেকে বের করে দেবে। এই জন্য আমরা আসলে 19 থেকে পড়ে আসছি যে ব্যয় ডেবিট, বৃদ্ধি পেলে ব্যয় ডেবিটই হবে, হ্রাস পেলে ব্যয় ক্রেডিট হবে। সম্পদ ডেবিট, বৃদ্ধি পেলে সম্পদ ডেবিট হবে, হ্রাস পেলে সম্পদ ক্রেডিট হবে। আবার আয় ক্রেডিট, বৃদ্ধি পেলে আয় ক্রেডিটই হবে, হ্রাস পেলে আয় ডেবিট হবে। দায়ও ক্রেডিট, বৃদ্ধি পেলে দায় ক্রেডিট হবে, হ্রাস পেলে দায় ডেবিট হবে। এগুলোকে বলি আমরা হিসাব বিজ্ঞানের স্বর্ণসূত্র বলতাম আমরা এগুলাকে, যে এটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের স্বর্ণসূত্র। ডেবিট ক্রেডিট নির্ণয়ের স্বর্ণসূত্র হচ্ছে এটাকে আমরা বলতাম গোল্ডেন ফর্মুলা। ঠিক আছে? এই ডেবিট ক্রেডিটের কনসেপ্ট শুধু এইটুকুই মনে রাখবা: ব্যয় ডেবিট, সম্পদ ডেবিট। এরা বাড়লেও ডেবিট, এরা কমলে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। আয় ক্রেডিট, দায় ক্রেডিট। এরা যদি বাড়ে ক্রেডিটই হবে, কমলে কিন্তু ডেবিট হবে। শুধু এইটুকু মনে রাখো, আর কিচ্ছু জানা দরকার নাই তোমার। তাহলে আসো, এবার আমরা ব্যাংক সমন্বয়ের একটু, আজকে কিন্তু আমি কিছুই করবো না, আজকে আমি ব্যাংক সমন্বয়ের শুধু কনসেপ্টটুকু আলোচনা করে দিব। আবার আমার সামনের লেকচারে আমরা অঙ্ক করবো, খুব বেশি তাড়াহুড়া করার প্রয়োজন, তাহলে শিখতে পারবা না। এই ধরো আমানতকারী মানে আমরা, এই হলাম আমানতকারী মানে আমরা, আর এখানে হচ্ছে ব্যাংক, এখানে হচ্ছে ব্যাংক। তো এখন আমাদের একটা জিনিস খেয়াল করো, ধরো আমরা ব্যাংকে টাকা জমা দিলাম, আমরা নগদ জমা দিলাম, আবার আমরা ব্যাংক থেকে টাকা তুললাম, উত্তোলন করলাম চেক দিয়ে। ঠিক আছে? এখানে একজন ব্যক্তি আছেন, তিনি আমার পাওনাদার। পাওনাদার হচ্ছে এই ব্যক্তি, আমার কাছে টাকা পাওনা আছে, আমাদের কাছে এই ব্যক্তি টাকা পাওনা আছে, এই জন্য এই ব্যক্তি আমাদের পাওনাদার। এখানে একজন ব্যক্তি আছেন,
তিনি আমাদের দেনাদার, অর্থাৎ এই ব্যক্তি আমাদের নিকট টাকা দেনা আছে, তিনি আমার দেনাদার। খেয়াল করে দেখো মানে কেন ভেজালটা লাগে। তো আমরা ব্যাংকে টাকা নগদ টাকা জমা দিলাম, এটা আমরা আমাদের খাতায়ও লিখব, ব্যাংকের খাতায় লিখবে। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের নগদান বইতে লিখব, ব্যাংকের পাস বইতে লিখবে। আমার আবার টাকার প্রয়োজন হলে আমি চেক দিয়ে টাকা তুলে নিয়ে আসব, এটাও আমি আমার খাতায় লিখতে পারবো, ব্যাংকও ব্যাংকের খাতায় লিখবে। এটা আমরা ভুল করার কোনো কারণ থাকে না, ইন জেনারেলি থাকে না, এক্সেপশনালি থাকতেই পারে। ঠিক আছে, বাট একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, এক্সেপশন ক্যান নট বি এক্সাম্পল, এটা আমরা জানি। ক্লিয়ার? এখন এই ব্যক্তির কাছ থেকে আমরা টাকা পাওনা আছি, এই জন্য এই ব্যক্তি আমাদের নিকট থেকে টাকা পাওনা আছে, এই জন্য আমাদের পাওনাদার, এটা আমাদের জন্য দায়। তো আমরা করলাম কি, এই ব্যক্তিকে একটা, খেয়াল করে দেখো, আমরা একটা চেক দিলাম, আমরা এই ব্যক্তিকে একটা চেক দিলাম। ঠিক আছে, চেক দিলাম, এটাকে বলা হয় চেক ইস্যু করা। ইস্যু করা মানে চেক দেওয়া, প্রদান করা। আমরা একটা চেক লিখে ওনাকে বললাম যে নেন আপনার চেক নিয়ে যান, আপনি আমাদের ব্যাংক থেকে টাকা নিয়ে যান, আমার কাছে ক্যাশ নেই তবে চেক নিয়ে যান, ব্যাংক থেকে টাকা নিয়ে যান। এই ব্যক্তিকে আমরা একটা চেক দিলাম। এখন চেকটা দেওয়ার সাথে সাথেই তো আমি জানি, যদি তাকে আমরা 2000 টাকার একটা চেক দিই, চেকটা দেওয়ার সাথে সাথে আমি জানি যে আমাদের ব্যাংক থেকে 2000 টাকা কমে যাবে। এটা ভেবে স্বাভাবিক, আমি এবং তুমি নর্মালি কথা, যে আমি তো জানি ওকে আমি চেক দিয়ে দিয়েছি, আমার তো এখন ও ব্যাংক থেকে 2000 টাকা নিয়ে যাবে। স্বাভাবিকভাবে আমি এবং তুমি তোমার খাতা থেকে 2000 টাকা মাইনাস করে দিলাম। দেখো আমরা নগদ জমা দিলাম 10,000, উত্তোলন করলাম 3,000। তো এইটা যখন জমা দিলাম করলাম যোগ, এটা যখন উঠালাম করলাম বিয়োগ। এখন এই লোককে যখন চেক দিলাম তাও করলাম বিয়োগ, কারণ টাকা নিয়ে যাবে। কিন্তু এই লোক করলো কি, চেক নিয়ে যায় নাই, 1 মাস 2 মাস 3 মাস যায় না, কারণ একটা চেকের নর্মাল ভ্যালিডিটি হচ্ছে 6 মাস, 6 মান্থস। 6 মাসের মধ্যে যেদিন যাবে সেদিনই সে টাকা পাবে। এমন কোনো নিয়ম না যে চেক দিলে একেবারে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে পাগলের মতো দৌড় দিতে হবে চেক নিয়ে, না, এমন কোনো দরকার নাই। ব্যাংকিং আইনে একটা চেকের নর্মাল ভ্যালিডিটি 6 মান্থ। 6 মাসের মধ্যে তুমি যেদিনই যাবা সেদিনই ব্যাংক তোমাকে টাকা দিতে বাধ্য। প্রশ্নও করতে পারবে না এত দেরিতে আসছেন কেন, অসম্ভব, জিজ্ঞেস করবো না তোমাকে। তো এই লোক করলো কি, চেক নিয়ে যায় না, আমি তো মাইনাস করে বসে আছি। কিন্তু এই লোক চেক নিয়ে, আমি এর মধ্যে এই লোক চেক নিয়ে এখনও যায় নাই, আচ্ছা যায়নি এই লোক, এর মধ্যে আবার আমি ব্যাংকে হাজির। আচ্ছা ভালো কথা, এটা একটু বলে নেই, তারপর আজকে শেষ করব। এই দেনাদারের কাছ থেকে আমরা টাকা পাওনা আছে, দেনাদার আমাদের কাছে টাকা দেনা আছে, উনি আমাদের কাছে 4,000 টাকা দেনা আছে। ওনাকে বললাম আপনি আমাদের টাকা দেন না কেন, বললো যে আমার কাছে এখন টাকা নাই। আচ্ছা টাকা আমি দিয়ে যাবো। আমি বললাম যে আপনি কবে দিয়ে যাবেন, বা ওনার বিজনেসটা আমাদের বিজনেস চাইতে অনেক দূরে, ঠিক আছে, একটু দূরে আছে না, ধরুন আমাদের অফিস হচ্ছে মাইজদি, ওই লোকের বিজনেস হচ্ছে চৌমোহনী বা মনে করো সোনাইমুড়ি বা লাকসাম, থাকতেই পারে, বাংলাদেশের যে কোনো জায়গায় থাকতে পারে, বা দেশের বাইরেও থাকতে পারে। বললাম আপনি আমার টাকা দিচ্ছেন না কেন, বললো যে আচ্ছা ঠিক আছে টাকা আমি দিয়ে দিব। তো এই লোক করলো কি, আচ্ছা ঠিক আছে আমি যেভাবে হোক আপনার কাছে টাকা পৌঁছে, যাই হোক না একটা কমিটমেন্টটা দিল। উনি করলো কি, সরাসরি আমার ব্যাংকে গিয়ে টাকা 4,000 জমা দিয়ে দিল। খেয়াল করে দেখো ভেজালটা, দেখো দুইটা কেন ভেজাল লাগে। উনি করলো কি, সরাসরি ব্যাংকে গিয়ে 4,000 টাকা জমা দিয়ে দিল, দিয়ে চুপচাপ বসে থাকলো। এখন আচ্ছা এই যে লোকটা যে 4,000 টাকা ব্যাংকে জমা দিল, আমি তুমি কি জানি? ব্যাংক আমাকে তোমাকে ফোন করে জানাবে যে হ্যালো ভাই আপনার অ্যাকাউন্টে কিন্তু 4,000 টাকা জমা পড়ে গেছে? পাগলে পাইছে ব্যাংকেরে যদি পাগলে পায় তাহলে ব্যাংক বলবে। ব্যাংক তোমাকে কোনো বিষয়ে ইনফর্ম করা ব্যাংকের রেসপন্সিবিলিটিতে পড়ে না। এক কথায় ব্যাংকের লক্ষ লক্ষ গ্রাহক থাকে একটা শাখায়, ব্যাংক তোমাকে এইসব ব্যাপারে ইনফর্ম করা ব্যাংকের কোনো রেসপন্সিবিলিটির মধ্যেই পড়ে না। মাইন্ড ইট, ব্যাংক তোমাকে কিচ্ছু বলবে না, তোমার ঠ্যাক পড়লে তুমি জেনে নাও। আর তুমিও তো মনে করতে পারবা যে স্যার ব্যাংক আমারে বলার কি দরকার, ডিজিটাল যুগ, টাকা জমা পড়লেই তো আমার মোবাইলে মেসেজ চলে আসবে। জি না, ব্যাংক জমার সমন্বয় বিবরণী যখন বানানো হয়েছে তখন এইসব ওই মোবাইল আর মেসেজ ছিল না, ঠিক আছে, এই SMS অনলাইন এগুলা ছিল না, খাতা কলমই ছিল, তখনই এটার আবিষ্কার। এই জন্য এইসব চিন্তা মাথা থেকে, এই ডিজিটাল এই উদ্ভট চিন্তা মাথা থেকে ফেলেন, যখনকারটা তখন। এই লোক ব্যাংকে টাকা জমা দিয়ে ব্যাংক চুপচাপ কথা। এখন ব্যাংক তো টাকা জমা নিয়ে ব্যাংক করবে কি, স্বাভাবিক ব্যাংক যোগ করে বসে আছে। দেখো
এই 10,000 টাকা আমি ব্যাংকে জমা দিলাম, আমিও যোগ করলাম, ব্যাংক টাকা জমা নিচ্ছে, যোগ করছি। দুইটা পক্ষের নলেজে আছে জিনিসটা, দুইটা পক্ষ যোগ করলাম। 3,000 টাকা ব্যাংক থেকে আমি তুললাম, আমিও মাইনাস করলাম, ব্যাংকও মাইনাস করলো। ওকে, এইটা নিয়ে ওর সাথে আমার কোনো ভেজাল নাই। এই লোক যে 4,000 টাকা ব্যাংকে জমা দিছে, ব্যাংক করলো প্লাস, আমি কি জানি? আমি জানি না। এখন যদি আমি ব্যাংকে গিয়ে ফোন করে বলি যে ভাই আপনার ব্যাংকে আমার কত টাকা জমা আছে, ব্যাংক বলবে 10 ছিল, 3 - 7, আর উনি দিয়ে গেলো 4, 11। আমি বললাম কি বলেন, 11,000 কেন? টাকা তো থাকার কথা হচ্ছে 7,000। এই ভেজাল লেগে গেল, দেখো নগদান বই আর পাস বইয়ের মধ্যে ভেজালটা লেগে গেল। আমি বললাম টাকা থাকার কথা 7,000, 10 দিলাম, 3 তুললাম, আপনি বলতেছেন 11 কেন? তখন বলবো যে আসেন আমার সাথে মিলান। তখন আমি ওনার এই ব্যাংকের খাতাটাকে আমার খাতার সাথে মিলিয়ে দেখব এই 4,000 টাকা একজন দেনাদার জমা দিয়ে গেছেন, যেটা তুমি জানি না। গরমিলের কারণগুলো দেখো, এমন 8-10টা কারণ আছে, বেশি নাই। আবার এই একটা কারণ দেখো, আমি 2,000 টাকা ব্যাংকে জমা দিয়ে এই চেকটা ওনাকে দিলাম, আমি তো জানি উনি টাকা নিয়ে চলে যাবে, কিন্তু এই বেচারা এখনও টাকা নিয়ে যায় নাই। এর মধ্যে আমি এই বেচারা ব্যাংকে চেক নিয়ে যায় নাই, কিন্তু আমার ব্যাংকে যে ব্যাংক সমন্বয় করার সময় হয়ে গেছে, আমি ব্যাংকে হাজির। ব্যাংক সমন্বয় করার জন্য আমি ব্যাংকে হাজির। গিয়ে বললাম যে কী ব্যাপার, টাকা আছে কত? তা আমার হিসাবে তো 10, 3 13, 10 থেকে 3 গেলে 7, 7 থেকে আরও 2 গেলে 5, আমার হিসাব বলে 5। উনি বলবে টাকা আছে 11। কি বলেন 11? 10,000 জমা দিলাম, 3,000 আমি তুললাম, থাকবে 7,000। আরেকজন ব্যক্তিকে 2,000 টাকার একটা চেক দিলাম, টাকা থাকবে 5,000। আপনি কি পাগলের মতো কথা বলতেছেন? টাকা বুঝি আছে 11,000? কি খেয়ে চাকরি করেন? এমন কথা কিন্তু আমরা বলেই ফেলবো। আমরা তো আল্লাহর মধ্যে বাঙালি, মুখে কোনো কথা লাগে না। আমরা আচ্ছা তরে না বুঝে না শুনে আরামসে কথা বলি, আর আমরা লাস্টে খাই কি হোয়াট এ বাস, এটা আমরা খাই। তো এমন বাস খেতে হবে। তখন ব্যাংক বলবে যে রাখেন, ভাষণ কম দেন। আপনার ব্যাংকে আপনি 10,000 জমা দিচ্ছেন, নিচে 10,000 জমা। আপনি 3,000 তুলছেন, ঠিক আছে, দিছি 3,000, থাকে 7,000। আপনি যে 2,000 টাকা চেক দিচ্ছেন এই ব্যক্তিকে, এই ব্যক্তি চেক নিয়ে আমার কাছে এখনও আসে নাই, না আসতে আমি কোথেকে টাকা দিব? অথবা আপনার টাকা আমার কাছে রয়ে গেছে। আবার আরেকজন ব্যক্তি আপনার নামে 4,000 টাকা জমা দিয়ে গেছে, সেটা তো আপনি জানেন না। তো শুধু শুধু ভাষণ দেন কী জন্য? কথাগুলো কিন্তু তখন কাউন্টার আকারে আসবে। কাউন্টার অ্যাটাক হয় না ফুটবলে, এমন কাউন্টার অ্যাটাকে চলে আসবে। তো যাই হোক না কেন, আমাদের অ্যাটাক ফ্যাটাক আমরা বুঝি না। আমরা বুঝি এটাই যে জাস্ট আমি নমুনা দেখালাম যে কেন আমাদের 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 সাথে ব্যাংকের কেন গরমিলগুলো হয়, তার 2টা নমুনা শুধু আমি তোমাদেরকে দেখালাম। এভাবে নমুনা খুব বেশি নেই, নমুনা হচ্ছে 7 থেকে 8টা নমুনা আছে। ঠিক আছে, আজকে আমি আর ক্লাসটা দীর্ঘায়িত করবো না, পরে তোমরা এটা কোনো ইন্টারেস্টও পাবা না। আজকে ঠিক যতটুকু দেওয়া হয়েছে ততটুকু তোমরা একটু বারবার দেখে কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করো। ভেরি সুন আমি নেক্সট লেকচারটা দিব, দিলে আবার তোমরা দেখতে পারবে, এখান থেকে আমি আগে এগিয়ে যাব। তো তোমরা দেখতে পারবে যে আসলে জটিল কিছু না, শুধু তোমাকে এই কনসেপ্টগুলো মনে রাখতে হবে। এটার এই কনসেপ্টগুলো, এই যে কোন মেথডে তারা আগায়, এই বিষয়গুলো তোমাকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরবর্তী লেকচারটা মিস করবা না, এইটাও মিস করবা না, যতবার লাগে দেখে নিবা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমরা খুব তাড়াতাড়ি নেক্সট লেকচারের জন্য আমরা হাজির হব। ভালো থাকো, আর প্রত্যেকটা স্যারের ক্লাসগুলো দেখবা, কোনো কিছুকেই দুর্বল করে দেখবা না, মানে ছোট করে দেখবা না। প্রত্যেকটা জিনিসই তোমার জন্য জরুরি, এটাই মনে রাখবা। ঠিক আছে, বেস্ট অফ লাক।